প্রথমত আমরা যে স্টুডেন্ট বা অভিভাবক যে কলেজটাকে সিলেক্ট করবে সে কলেজটা অনুমোদিত কিনা, হ্যাঁ, আন্তর্জাতিকভাবে রেজিস্টার কিনা আছে কিনা। কম খরচে আপনার এখন বর্তমানে উজবেকিস্তান আছে, কিরগিজস্তান আছে, কাজাকিস্তান, তারপর আপনার জর্জিয়া। প্রথমত এমবিবিএস এর জন্য নিট হচ্ছে একটা ডাক্তারি পড়া বা এমবিবিএস পড়ার জন্য যোগ্যতা অর্জনের পরীক্ষা। বিদেশে এমবিবিএস করতে গেলে আপনার মিনিমাম যেটা কোর্স ফি বলা হয়, টিউশন ফি, হ্যাঁ, সেটা আপনার আমার কাছে মোটামুটি ধরেন 20-21 থেকে শুরু হয়, 21 লাখ থেকে ইন্ডিয়ান কারেন্ট। তাহলে আপনার সমস্ত স্বপ্নটা নষ্ট হয়ে যায়। এমবিবিএস করার ইচ্ছা শক্তি না থাকে, হ্যাঁ, আপনি আমাকে জোর জুলুম করে যদি আপনি আমাকে ভর্তিও করিয়ে দেন, হ্যাঁ, তাহলে আমি যদি বাই চান্স ডাক্তার হয়ে যায় কোনো কারণবশত, কিন্তু ভালো ডাক্তার হতে পারবো না। ওয়েলকাম এভরিওয়ান, ইউনিক থট পডকাস্টের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেরি না করে চলুন বিষয়টি কি জেনে নিই। বিষয়টি হলো বন্ধুরা, নিট এক্সাম দেওয়ার পর যদি আপনি বিদেশে এমবিবিএস করার স্বপ্ন দেখেন, তাহলে কিভাবে সঠিকভাবে প্রস্তুতি নেবেন, কোন বিষয়গুলো মাথায় রাখবেন এবং ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন, এসব নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। আপনারা জানেন গত কয়েকদিন আগেই নিট পরীক্ষার রেজাল্ট হলো। সেই রেজাল্টের পর অনেক শিক্ষার্থী সরকারিভাবে সুযোগ না পাওয়ায় হয়তো ভেঙে পড়েছেন। কেউ কেউ ভাবছেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করা কি ভালো হবে নাকি দেশে করলে বেশি ভালো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি সমস্ত বিষয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিস্তারিত আলোচনা করব এবং যা আপনাদের ভীষণভাবে সাহায্য করবে। অনেক কোয়েশ্চেন যেগুলোর উত্তর আপনারা জানবেন, যেগুলো হয়তো অজানা বা যেগুলো আপনাদের ভালোভাবে জানা ছিল না। তো তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, যেগুলোর উত্তর আমরা আবার আপনাদেরকে ব্যক্তিগতভাবে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন ইউনিক থট পডকাস্ট পাওয়ার্ড বাই ইউএসসি। আমাদের সহযোগিতা করেছে আজিরাজ ফাউন্ডেশন, জমিপুরের শিক্ষার্থীদের কম্পিউটার শেখার জন্য এক বিশেষ ঠিকানা। এছাড়াও আমাদের সাথে আছে মেডনেস্ট এডুকেয়ার। আপনারা যদি বিদেশে থেকে পড়াশোনা করতে চান, তার জন্য এক সঠিক ঠিকানা হতে পারে মেডনেস্ট এডুকেয়ার। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ এডুকেশন কনসালট্যান্ট। তো চলুন পরিচয় করে দিই আমাদের আজকের বিশেষ অতিথি মিস্টার আমিনুল ইসলাম স্যারের সঙ্গে। স্যার, আপনাকে ইউনিক থট পডকাস্টে আন্তরিক স্বাগতম। ধন্যবাদ। আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই জানতে চাই, আমাদের এই পডকাস্টের অংশ হতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে আপনাদের অংশগ্রহণ করতে পেরে ব্রডকাস্টে। এর আগে আপনাদের একটা ব্রডকাস্ট দেখেছি, সেখানে খুব ভালো আপনাদের সমস্ত কিছু তথ্যগুলো মানুষের হাতে তুলে দেন। এই জন্যই আপনাদের সঙ্গে আজকে আমার ব্রডকাস্টে এসেছি। হ্যাঁ, মেডনেস এডুকেয়ার যে আমাদের অফিসটা আছে, আজকে আপনারা এসেছেন। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পরিবার এবং স্টুডেন্টের কাছ থেকে এবং অভিভাবকদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া, কি এমবিবিএস এর জন্য কি কি জিনিসগুলো মাথায় রাখতে হয় এবং কি কি প্রক্রিয়াগুলো আছে সেগুলো সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এই ব্রডকাস্টে এসেছি আপনাদের কাছে। এক কথায় মানে এমবিবিএস এ যারা অ্যাব্রোড থেকে করতে চাই, অনেক শিক্ষার্থী এবং অভিভাবক হয়তো প্রতারণার শিকার হন। সেই বিষয়গুলো আজকে আশা করি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। যদি শোনে, তাহলে কি আশা করি এরপরে কেউ প্রতারণার শিকার হবে না, যদি বিষয়গুলো মাথায়। হ্যাঁ, অবশ্যই প্রতারণা প্রচুর হারে প্রতারণা হয়। রিসেন্টলি কিছুদিন আগে হয়েছে, সেটা আমি বলবো না আপনাদেরকে। রিসেন্টলি হয়েছে একটা, তো এরকম প্রচুর হয়। কোথায় কোথায় হয় হয়তো বেশিরভাগ আপনারাও জানেন। হ্যাঁ, আমরা সবাই অবগত, আমি ডাইরেক্টলি হয়তো বলতে পারবো না। তো প্রচুর প্রচুর প্রতারণা হয়। সেহেতু আপনারা যে কোনো যাকে যেখানে ভর্তি করেন, সেটা আমার মাধ্যমে করেন বা অন্য কারোর মাধ্যমে করেন, সমস্ত কিছু আগে তথ্যগুলো জেনে নেবেন, তারপরে করবেন। এক কথায় ডিটেলস জেনে করতে হবে, সবকিছু করতে হবে। চলুন তবে আমাদের প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হলো, বিদেশে এমবিবিএস করার সিদ্ধান্ত নেওয়ার আগে একজন শিক্ষার্থী কোন বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে? প্রথমত আমরা যে স্টুডেন্ট বা অভিভাবক যে কলেজটাকে সিলেক্ট করবে, সে কলেজটা সেই দেশের, সেটা যে কোনো দেশ হতে পারে, বাংলাদেশ হতে পারে, নেপাল হতে পারে, জর্জিয়া হতে পারে, উজবেকিস্তান, কাজাকিস্তান, আপনি যেখানে ভর্তি করাবেন, সেই কলেজটা সেই দেশের অনুমোদিত কিনা, আন্তর্জাতিকভাবে রেজিস্টার কিনা আছে কিনা, এইসব প্রথমত এই জিনিস দেখবে। তারপরে ওখানে দেখবে শিক্ষার মান কেমন, কোন ভাষায় পড়াশোনা হচ্ছে,
মানে শুধু রেজিস্টার্ড হলেও তো হবে না, রেজিস্টার হলে হবে না, পড়াশোনার মান মান উন্নয়নেরও অবশ্যই ব্যাপার দেখতে আছে। হবে, হ্যাঁ, মানটা অবশ্যই দেখতে হবে, হুম, কত টাকা খরচ সেটা দেখতে হবে। খরচ দেখতে হবে অবশ্যই। সেখানে হচ্ছে আপনার হোস্টেল কেমন হ্যাঁ, সেটা দেখতে হবে, হ্যাঁ। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কেমন সেটা দেখতে হবে আপনাকে, প্লাস আপনার নিরাপত্তা। সবচেয়ে যেটা বাইরে সবচেয়ে সমস্যাদায়ক জিনিস হচ্ছে নিরাপত্তা আর হোস্টেলটা। হোস্টেল। আর তাছাড়া আপনার একটা ছেলে বা মেয়ে ওই যে আপনার এমবিবিএস করতে একটা বিদেশে যাবে, সেখানে দীর্ঘদিনের একটা ব্যাপার আছে জার্নি, তাহলে সেখানে অবশ্যই খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু মানে তার যেন লাইফস্টাইলে কোনো প্রবলেম না হয়, বা তাকে যেন কোনো ধরনের র্যাগিং এর শিকার না হতে হয়, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই 100% এগুলো খেয়াল রাখতে হবে, এবং যার মাধ্যমে আপনি যাবেন তার হ্যাঁ। কাছে আগে ইনসিওর হয়ে যাবেন Ensure এই হতে হবে, জিনিসগুলো ঠিকঠাক আছে আছে কিনা, অবশ্যই। নাহলে হয়তো পরবর্তীতে আপনার আবার হয়তো ওদেরকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। এবার হচ্ছে আপনি ধরেন আপনি ভর্তি হয়ে গেলেন, ভর্তি হওয়ার পর দেখছেন কি ওটা আমাদের ইন্ডিয়ান এমএনসি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের অনুমোদিত না। হ্যাঁ, আপনি ওখানে পড়াশোনা করে এলেন, তারপরে আপনি ইন্ডিয়াতে আপনি তো কোনো লাইসেন্সই পাবেন না, হুম, আপনি তো এন্ট্রান্সই করতে পারবেন না, হ্যাঁ, হ্যাঁ, এফএমজি ক্লিয়ার করা তো দূরের কথা, আপনি ফর্ম ফিল আপই করতে পারবেন ফিল না। আপই করা যাবে না হয়তো, তাহলে আপনার সমস্ত স্বপ্নটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মানে অতদিন খাটার পরে অত টাকা ওয়েস্ট করার মানে ওয়েস্ট হয়ে যাবে আর কি, টাকা ওয়েস্ট হবে, আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। কারণ আপনি 6 বছর ধরে আপনি বিদেশে আপনার পড়াশোনা হচ্ছে 6 বছরের course। হ্যাঁ, হ্যাঁ, এবার 6 বছর আপনি পড়াশোনা করা আসার পর আপনি দেখছেন কি যে কলেজ আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেই ইউনিভার্সিটিটা ফেক, আপনার ইন্ডিয়াতে ওরা অ্যাপ্রুভ নেই, না। এমএনসি দ্বারা হ্যাঁ, এমএনসি দ্বারা অ্যাপ্রুভ নয়, নয়। তো সেই ক্ষেত্রে আপনি তো এসে কি করবেন এখানে? হ্যাঁ, এটা তাই জন্য আপনাকে বলি, আমরা সবাইকে বলি আপনারা সমস্ত কিছুকে ভালোভাবে যাচাই করুন, একদম। তারপরে অ্যাডমিশন। হ্যাঁ, যে কোনো বিষয় আগে ভালোভাবে জানতে হবে, তারপরে মানে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজন পড়লে আপনি লিখিত নেন, হ্যাঁ। যার মাধ্যমে যাবেন আপনি লিখিত নিয়ে নেন, ওর কাছ লিখিত থেকে নিয়ে নিলে আরো ভালো হয় জিনিসটা। জিনিসটা আরো ভালো হয়। না, বেশ ভালো, খুব ভালো লাগলো। চলুন তাহলে আমরা যাই পরবর্তী প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। কোন কোন দেশে তুলনামূলক কম খরচে এবং ভালো মানের এমবিবিএস পড়া যায়? কম খরচে আপনার এখন বর্তমানে উজবেকিস্তান আছে, কিরগিজস্তান আছে, কাজাকিস্তান, তারপর আপনার জর্জিয়া, আশেপাশে আমাদের নেপাল, বাংলাদেশ এগুলো আছে। আচ্ছা, সব ক্ষেত্রে আমরা শুধু কম খরচ দেখলে হবে না, না, তার সঙ্গে আমার শিক্ষার মানটাও দেখতে হবে। একদম। এতটা গুরুত্বপূর্ণ ডিগ্রি নেব, তাহলে আমাকে তো একটা ভালো মানে দেশের একটা ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রিটা নিতে হবে। এবার কম খরচ নিতে গেলে সমস্যাটা যেটা হয় সেটা আপনারা অনেক ক্ষেত্রে সেটা লুকানো হয় জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরেন কি আমরা সাপোজ আমি ইন্ডিয়ারই কথা বলি বা ইন্ডিয়ার কথা বলি, আমি রাশিয়ারই কথা বলছি। হ্যাঁ, রাশিয়াতে অ্যারাউন্ড 504টা কলেজ আছে, মেডিকেল কলেজ। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা অনেকজন ভাবি কি আমরা রাশিয়াতে পড়াশোনা করবো, কিন্তু কম খরচে করব। কম খরচে তখন কি হয়, আমরা অনেক ক্ষেত্রে যার সঙ্গে যারা পাঠায় বিদেশে তাদের কাছে যোগাযোগ করার পরে ঠিক আছে আমরা কম খরচে করে দেবো আপনাকে। সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু যাইনি ওখানে, না, আমার রাশিয়া সম্বন্ধে কোনো নলেজ নেই, না, নলেজও নেই, আমরা বলে দিল কি ঠিক আছে কম খরচে আমি রাশিয়া করে দিব। কিন্তু দেখা যাচ্ছে ওখানে কি হচ্ছে, রাশিয়ার ক্যাপিটাল মস্কো থেকে 2500-3000 কিলোমিটার দূরে যেতে হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কি আপনার লোক সংখ্যা 500 লোক, গ্রামে 500 লোক সংখ্যাও নেই, এরকম জায়গাতে কম খরচে পড়ানো হচ্ছে। মানে এমন জায়গায় যে ওর আবার যাওয়া আসার একটা ব্যাপার চলে আসছে, ওখানে আবার এক্সট্রা আপনি ভীষণ দূর। হ্যাঁ, 2500 কিলোমিটার আমরা মুর্শিদাবাদ থেকে আপনি ভাবেন তো আপনার কাশ্মীর টাশ্মীর সবই পার হয়ে যাবে, ইন্ডিয়া ক্রস করে দিবে। হ্যাঁ, আর রাশিয়া তো বিশাল বড় একটা বিশাল বড় জায়গা। সেক্ষেত্রে ওই কম খরচে যেটা যাবেন সেটা অনেক কম খরচে, অবশ্য আবার ক্যাপিটাল কাছাকাছি আছে। অ্যাকচুয়াল এখানে যে বিষয়টা ফুটে উঠছে আমরা যেটা বুঝতে পারছি, মানে মানুষকে প্রতারণাটা করা হয়, বাট একভাবে ওরা দালালরা হয়তো বলবে সত্য কথা। কেন? কারণ আমি আপনাকে বলেছি যে রাশিয়া থেকেই করাবো, রাশিয়া থেকে করালেও ব্যাপারটা এমন চলে আসছে যে মানে আমাদের একটা স্টেট থেকে আরো বিভিন্ন স্টেট পার হয়ে যাচ্ছে। এই যে ডিসটেন্স, এতে তো আপনার ছাত্রছাত্রীর মানে পড়াশোনার উপরে পড়বে, এতটা জার্নি করার ফলে তাদের বিভিন্ন মানে সমস্যার ওই জায়গায় আপনার খরচটাও বাড়ছে, যেটা আপনার হিডেন চার্জ, যেগুলো আমরা অনেক ক্ষেত্রে আপনাকে আমি বলে দিলাম কি আমি সাপোজলি 25 লাখ টাকা আপনাকে কোর্স করিয়ে দেবো। সে 25 লাখ টাকা কোর্স যদি বলা হয় আমাদেরকে, কিন্তু কোর্সের সঙ্গে আমাদের যে আসা যাওয়া, আমি যে মস্কো থেকে আবার সাইবেরিয়া যাব, ওখানে পড়াশোনা, ওখানে যে 2500 কিলোমিটার, ওখানে যে একটা 10,000 টাকা ভাড়া আছে, সেটা তো আমরা অ্যাড করছি না ওখানে। না, 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 এইসব দেখতে গেলে অনেক টাকা খরচ বেড়ে যায়। হ্যাঁ, তাহলে তো ওখানে মানে ঘুরে ফিরে একই বিষয় চলে এলো, মানে আমি এক খরচে ভর্তি হলাম, আরো এক্সট্রা খরচ আমাকে অ্যাড করতে হবে। অবশ্যই হচ্ছে তো, তাহলে এটা তো ভালো জিনিস হবে না। তাহলে এখানেও আপনার তাহলে এই বিষয়টা তো আমাকে সজাগ থাকতে হবে এবং সঠিক
ভাবে মানে কনসাল্ট করতে হবে। হ্যাঁ, ভালো মানে আপনার কম খরচে ভালো মানেও আছে, সেটা আপনাকে জানতে হবে কোথায়। হ্যাঁ, সব জায়গায় মানে কোন জায়গায় মানে অ্যাকচুয়াল কোন জায়গাতে মানে কম খরচে এবং ভালোভাবে হচ্ছে। এখন যা বর্তমান যা অবস্থা, হ্যাঁ। আপনাকে অ্যারাউন্ড এমবিবিএস করানোর জন্য আপনাকে মিনিমাম 32-33 লাখ টাকা মিনিমাম আপনাকে খরচ করতেই হবে। হ্যাঁ, কেউ যদি আপনাকে বলে দেয় আপনাকে টোটাল আমি 25 লাখ টাকা খরচ করে দেবো বা কমপ্লিট করে দেবো, সেটা কিন্তু আমার মনে হচ্ছে সঠিক তথ্য না। না, মানে অনেক সময় অনেকে কম করে বলে, হয়তো জোর করে করার পরে তখন বলে হয়তো এক্সট্রা এটা চার্জ লাগবে, হ্যাঁ, তখন ওটা বাড়াবাড়ি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। শুধু কম টাকার প্রলোভনে পড়ে আমি সেখানে বা যে কোনো ব্যক্তির কাছ থেকে মানে পরামর্শ নিয়ে আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম অ্যাব্রোডে, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, সবার সন্তান এবং মা বাবা উভয়ের জন্য হতে পারে, তাই না? চিন্তার কারণ হতে পারে। চলে যাব আমরা এবার পরবর্তী প্রশ্নে। বিদেশে এমবিবিএস করার জন্য নিট এর ভূমিকা কি? নিট ছাড়া কি কোনো সুযোগ আছে? প্রথমত এমবিবিএস এর জন্য নিট হচ্ছে একটা ডাক্তারি পড়া বা এমবিবিএস পড়ার জন্য যোগ্যতা অর্জনের পরীক্ষা। দ্বিতীয়ত নিট ছাড়া কোনোভাবেই এমবিবিএস করা বা বিডিএস করা কোনোভাবেই সম্ভব নয়। মানে নিট এমবিবিএস করতে গেলে আপনাকে নিট পরীক্ষা দিতেই হবে, মাস্ট দিতেই হবে, উত্তীর্ণ হতে হবে। নিট এক্সাম আমরা যেটা দিই, হ্যাঁ, সেটা ভ্যালিডিটি থাকে 3 বছর। আপনি যদি কোয়ালিফাই করতে পারেন, যেটা মিনিমাম, যেমন এই বছর আপনার 213 এসছে, এর আগে বছর ছিল 144, তার আগে 167 ছিল মনে হয়। আপনি যদি 2024 সালে 67 আপনি মিনিমাম কোয়ালিফাই করে থাকেন, তাহলে আপনি এই বছর অ্যাডমিশন নিতে পারেন। মানে এই বছর যারা মানে আপনার কথা মতো 2026-এ যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা তো এমবিবিএস করতে পারবেই, তার সাথে আবার মানে গত বছর এবং তার আগের বছর মানে 2024 এবং 25-এ যারা উত্তীর্ণ হয়েছিল কোনো কারণবশত হয়তো এমবিবিএসটা করেনি, কিন্তু এখন ইচ্ছা করছে যে এমবিবিএস আমি করব, তাহলে সেক্ষেত্রে তারাও অ্যাডমিশন নিতে পারে। একটা ভালো সুযোগ, এটা হয়তো আবার অনেকের নাও জানা থাকতে পারে। তো আশা করছি যে এটাও যাদের এরকম ব্যাপার আছে তারা কনসাল্ট করবেন স্যারের সাথে। প্লাস নিটটা হচ্ছে আপনার যারা বিদেশে পড়াশোনা করে তারা যেমন বিদেশে কোয়ালিফাই করে আসার পর যখন আপনার এফএমজি যেটা আপনার নেক্সট 28-এ আমাদের নেক্সট 1 নেক্সট 2 হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার নিটের স্কোরটা মাস্ট লাগবে আপনাকে। তাছাড়া আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, আপনি যেহেতু নিট পরীক্ষায় বসতে হবে না, যেহেতু বাধ্যতামূলক। বিদেশ থেকে যারা এমবিবিএস করে, এমবিবিএস সম্পূর্ণ করার পরে যখন দেশে ফিরে অর্থাৎ ভারতে ফিরে, তারপরে তাদেরকে এফএমজি বলে একটা এক্সাম দিতে হয়। তো ওই এফএমজি এক্সামের ক্ষেত্রে আপনারা কি সুবিধা রেখেছেন বা আপনারা কি ভাবে তাদেরকে হেল্প করবেন? আমাদের মাধ্যমে যারা ধরেন যাচ্ছেন পড়াশোনা করতে, যে ইউনিভার্সিটির সঙ্গে আমাদের টাই আপ আছে, সেই ইউনিভার্সিটিতে আমাদের ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার আপনাদেরকে এফএমজি এর জন্য আপনার ট্রেনিং করানো হয়। সেটা ইন্ডিয়ান ফ্যাকাল্টির মাধ্যম দিয়ে হয়। তার মধ্যে আপনাকে সবচেয়ে বড় বলে দিই, আপনাকে অ্যারাইজ বলে একটা সংস্থা আছে দিল্লির, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। সেটা 6 মাসের কোর্সের জন্য ওদের চার্জ হয় 1,20,000 টাকা। সেটা আপনারা আমাদের কাছে এলে ওটা বলে দেবো কত টাকায়। অনলি 6 মান্থ 1,20,000 টাকায় ওদের কোর্স করানো হয় শুধু এফএমজি ক্লিয়ার করানোর জন্য, মানে জাস্ট কোচিং করানোর জন্য। এটা আমাদের তার সঙ্গে আরো আমাদের কিছু প্রোগ্রাম আছে, মানে আরো সেখান থেকে আমরা টোটাল 1,25,000 টাকা আমাদের লাগে, যেখানে 6 বছর কোর্স করানো হয় আপনাদের। আর 2028 থেকে মেবি হয়তো আপনার এফএমজি এক্সামটা থাকছে না, সেটা হয়ে যাচ্ছে নেক্সট 1 নেক্সট 2 মানে এফএমজিটাকে আপনার রূপান্তরিত করা হচ্ছে। কিন্তু এখানে একটা টুইস্ট করে দিয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র ওটা ইন্ডিয়ান মানে বিদেশি স্টুডেন্টদের জন্য নয়, এটা ইন্ডিয়ান স্টুডেন্টকেও এই পরীক্ষাটা দিতে হবে। ও আচ্ছা, মানে এবার এতদিন পর্যন্ত আমরা যেটা শুনে এসেছি, মানে বিদেশ থেকে যারা পড়ে আসবে এমবিবিএস তাদেরকে পরীক্ষাটা দিতে হতো, যারা ইন্ডিয়াতে সরকারিভাবে চান্স পেয়েছে তাদেরকে হয়তো দিতে হতো না, ডাইরেক্ট এন্ট্রান্স। এবার থেকে তাহলে আপনি যেটা বলতে চাইছেন সেটা ওই যেটা রূপান্তরিত করছে আপনার নেক্সট 1 এবং নেক্সট 2 তে, তাহলে ওটা আপনার যারা বিদেশ থেকে এমবিবিএস করে আসবে এবং যারা ভারতেও এমবিবিএস করবে, সেটা সরকারি হোক বা প্রাইভেট হোক, তাহলে উভয়কেই আপনার দিতে হবে নেক্সট 1 তাহলে হিসাবটা তো অনেকটা একই হয়ে গেল। নেক্সট 1টা হচ্ছে আপনার নেক্সট 1 দেওয়ার পর আপনি এন্ট্রান্স পাবেন, নেক্সট 2 আপনাকে দিতে হবে, ওখানে যে আপনি কলেজ পাস করতে পারেন, তাহলে আপনি রেজিস্টার্ড ডক্টর হবেন। আচ্ছা, এটা কি এখন মানে ঠিক মানে হতে চলেছে না? এটা আপনি সার্চ করে দেখে নিতে পারেন। আমি তো মানে কথা উঠেছে আর কি, 100% কথা উঠেছে। আপনার 2028 থেকে এটা লাগু হওয়ার কথা আছে, মানে যারা 2028 এ পাস আউট হবে তাদের থেকে শুরু হবে। আচ্ছা, সরকারি ভাবে তাহলে এরকম একটা বিজ্ঞপ্তি এসেছে, অলরেডি এসেছে, আপনার সম্ভাবনা আছে, আপনারা চেক করে নিতে পারেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 স্যার, চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 4 এ। প্রশ্নটি হচ্ছে, ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে
শেষ পর্যন্ত ধাপে ধাপে কিভাবে সম্পূর্ণ হয়? প্রথমত আপনাকে ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে, কোন ইউনিভার্সিটি আপনি পড়বেন। কোন ইউনিভার্সিটিতে পড়বো তাই? পড়বেন, হ্যাঁ। তারপরে আপনাকে সেই আপনার সমস্ত ডকুমেন্টস, যেমন আপনার এই মাধ্যমিক এইচএস এর ডকুমেন্টস, প্লাস হচ্ছে আপনার নিটের পাসপোর্ট, এসব জমা করতে হবে। আপনার অ্যাডমিশন লেটার আসবে, আপনাকে ফিস জমা করতে হবে, তারপরে আপনার ভিসা সমস্ত কিছু আসবে, তারপরে আপনি এখান থেকে আপনি বেরোতে পারবেন। তাহলে এটা একটা ভালো প্রক্রিয়া, যেটা আমাদের সবার জানা উচিত ছিল। আশা করছি দর্শকরা বুঝতে পেরেছে সবাই। চলে যাবো আমাদের 5 নম্বর প্রশ্নে। প্রশ্নটি হলো, বিদেশে এমবিবিএস করতে মোট আনুমানিক কত খরচ হয়? এছাড়াও স্কলারশিপ বা এডুকেশন লোনের সুযোগ আছে কি? বিদেশে এমবিবিএস করতে গেলে আপনার মিনিমাম যেটা কোর্স ফি বলা হবে, টিউশন ফি, হ্যাঁ, সেটা আপনার আমার কাছে মোটামুটি ধরেন 20-21 থেকে শুরু হয়, 21 লাখ থেকে ইন্ডিয়ান কারেন্ট। সেটা আপনি যেমন নেবেন, সেটা আপনার 50ও আছে, 60ও আছে, কিন্তু অ্যাভারেজলি যদি একটা ধরেন কি হোস্টেল খরচ, আসা যাওয়া সব মিলিয়ে যেটা আপনাকে 20-21 বলা হয়, সেটা অ্যারাউন্ড আপনার 33-34 লাখ টাকা চলে যাবে। এ হচ্ছে আপনার টোটাল খরচটা আছে। কারণ আপনাকে আমরা অনেক ক্ষেত্রে আমরা বলে দিই আপনার 25 লাখ বা 20 লাখ। 20 লাখটা শুধু আমাদের হোস্টেল ফিটা আছে, টিউশন ফিটা থাকে আমাদের, তার সঙ্গে হোস্টেল ফিটা আলাদা থাকে, মেস আলাদা থাকে, সেটাকে ইনক্লুডিং করতে হয় 6 বছর, ঠিক আছে। কিন্তু আমাদের প্রথমই ফার্স্ট ইয়ারটা আপনার মেস হোস্টেল এটা কিন্তু ইনক্লুডিং থাকে, মাস্ট আপনাকে যেখানে যাবেন আপনি মিনিমাম এটা ম্যান্ডেটরি করে রাখা আছে, আপনাকে ফার্স্ট ইয়ার হোস্টেল আর মেস আপনাকে ম্যান্ডেটরি নিতেই হবে। আচ্ছা, ওটা ম্যান্ডেটরি। বাকি 5 বছর আপনি ভাবেন যে আমি মেসে থাকবো, রুম ভাড়া নিয়ে থাকবো, সে থাকতে পারেন পরবর্তী ইয়ারগুলো। ফার্স্ট ইয়ার আপনার মাস্ট হচ্ছে মেস হোস্টেল, হ্যাঁ, প্লাস আপনার টিউশন ফি যেটা আছে টোটাল 20 লাখ মতন। যেমন আমাদের একটা প্রফি ইউনিভার্সিটি আছে আপনার, হ্যাঁ, সেটা আর আপনার টিউশন ফি $1750। এটা 12 দিয়ে আপনি গুণ করে নেবেন, সেটা কত আসছে বুঝতে পারবেন। এটা মানে $1750। আর স্কলারশিপ হয় যত সম্ভব হয় না, ঠিক আছে। আপনার বিদেশে পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপ হয় না। আর এডুকেশন লোন বলতে আপনার যদি মাইনরিটি থাকে তাহলে আপনার মাইনরিটি লোনটা হয়, কিন্তু ওখানে আপনার এইচএস এ মিনিমাম 75% মার্কস লাগে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয় না, হ্যাঁ, ঠিক আছে। অনেক ক্ষেত্রে স্টুডেন্টকে বলা হয় না। তার সাথে আমি আপনাকে বলে দিলাম যে ওটা 75% মিনিমাম মার্কস লাগে। তাছাড়া আপনার কোয়ালিফাই করা সম্ভব, মানে একটু চাপের ব্যাপার হয়ে যায়। আর এডুকেশন লোন বলতে আপনি যে কোনো ব্যাংক থেকে আপনি পেয়ে যেতে পারেন, ওটা পাওয়া যায়। আমরা জাস্ট আপনাকে বলে দিতে পারবো, আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারবো, কিন্তু আপনাদেরকে আমি টোটালি বলতে পারবো না যে আমরা ওই বিষয়টা আপনাদের আয়ত্তের মধ্যে থাকছে না, ওটা আলাদা একটা বিষয়। আলাদা বিষয়। কোশ্চেন নম্বর 6 হলো, অনেক শিক্ষার্থী ও অভিভাবক প্রতারণার শিকার হন। তো স্যার, একটি নির্ভরযোগ্য এডুকেশন কনসালটেন্ট কিভাবে নির্বাচন করবে তারা? প্রথমত তার অফিস আছে কিনা সেটা দেখতে হবে। অফিস আছে কিনা গুরুত্বপূর্ণ, কারণ অনেকজন তো রাস্তাঘাট থেকে স্টুডেন্ট তুলে নেয়, হ্যাঁ, অনেকজন যাচ্ছেও, হ্যাঁ যাচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত আগে কোন স্টুডেন্ট আছে কিনা ওনাদের মাধ্যম দিয়ে, সেই জিনিসটা জানা। প্রয়োজন পড়লে আপনি সেই কনসালটেন্সিকে বলতে পারেন যে আপনার আগের স্টুডেন্টের সঙ্গে আমার ফোনে কথা বলেন বা ভিডিও কল করেন। আচ্ছা, মানে ট্রাস্টের জন্য এই জিনিসগুলো দেখতে হবে। প্লাস হচ্ছে কি আপনাদের কি যে যার মাধ্যম দিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক আছে কিনা, মানে ওই কনসালটেন্সির সাথে সম্পর্ক আছে কিনা, এই সব জিনিসগুলো দেখা। প্লাস হচ্ছে আপনাকে যে খরচগুলো বলবে, যে কথাগুলো বলবে, সেটা আপনি প্রয়োজন পড়লে আপনি ওদের কাছে লিখিত নেন। হ্যাঁ, মানে লিখিত নিতে হবে কি যে খরচটা। কারণ আমার কাজ হচ্ছে ভর্তি করানো কাজ, হ্যাঁ, ঠিক আছে। আমি ভর্তি করলে আমার ফায়দা আছে, হ্যাঁ, সেহেতু আমি যে কোনো প্রক্রিয়া আপনাকে ভর্তি করানোর চেষ্টা করবো, সে মিথ্যা কথা বলে হোক, যাই করে হোক। তাই জন্য সেটা আপনাকে আগে প্রয়োজন পড়লে আপনি লিখিত নিয়ে নিতে পারেন, কি আপনি আমাকে বললেন কোর্স ফি এত টাকা, এর চেয়ে বেশি যেমন না হয়, সেই হিসাবে আপনি নিতে পারেন। এগুলো মানে বলে নিতে হবে যে সমস্ত কিছু মিলিয়ে একটা প্যাকেজ আমাকে দেন, এর চেয়ে বেশি না হয় বা কিছু না হয়, আমাকে এক্সট্রা ভাবে না দিতে হয়। এগুলো সমস্ত কিছু আপনি ভালো করে যাচাই করে নেবেন, কথা বলে নিতে হবে। প্লাস যে আপনাকে যে ইউনিভার্সিটি রেফার করবে বা পেপার করবে আপনাকে, সেই জিনিসটাকে আপনাকে নিজেও যাচাই করতে হবে। প্রয়োজন বলে আপনি একটা জায়গায় গিয়ে আপনি দুটো কনসালটেন্সি চেঞ্জ দেখুন না, হ্যাঁ, মানে 2-3টে ভিজিট আপনি দেখুন, যেটা বেস্ট হবে সেটা করবেন আপনি। একজনের প্রতি অন্ধবিশ্বাস করতে লাভ নেই। আর তাছাড়া এখানে একটা সমস্যা যেটা পড়ে ছেলেমেয়েরা বা অভিভাবকরা, যে সেটা কঠিন হয়ে পড়ে। যেমন অনেকে কলকাতা বা দিল্লি বা অন্যান্য জায়গায়, মানে উন্নত শহর থেকে মানে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করে, ভাবে হয়তো এখান থেকে করলে একটু সুবিধা হবে। সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে দেখেন, বাইরে পড়াশোনা করলে আপনি দিল্লি যাবেন বা যেখান থেকে আপনি অ্যাডমিশন আপনাকে সবাই করিয়ে দিবে, কিন্তু আপনার জিনিসটাকে আপনার দেখতে হবে কি আপনার যে ছেলে যে বাইরে বিদেশে যাচ্ছে পড়াশোনা করতে, সে যাচ্ছে কিন্তু 6 বছরের জন্য। সে 6 বছর কে সার্ভিস দিবে আপনাকে? আপনার যে কেউ বাইরে পড়াশোনা করলে কেউ যদি বলে কি আপনার প্রবলেম হবে না, সেটা 100%
মিথ্যা কথা। হুম। আপনার বাইরে পড়াশোনা করলে আপনার সমস্যা হবে 100%। সেই সমস্যার সমাধান করার জন্য আপনাকে সাপোর্ট করবে কি করছে না, সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। প্রয়োজন পড়লে প্রিভিয়াস যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের সঙ্গে কথা বলে জানতে হবে কি এর মাধ্যমে গেলে আপনার যে কোনো সমস্যা হয়েছে বা হয়নি, এটা সমাধান করতে কথা পেরেছে দিয়ে কাজ, মানে কথা রেখেছে কিনা বা কথা মতো কাজ হয়েছে কিনা, এই জিনিসগুলো সমস্ত কিছু যাচাই করতে হবে। এক কথাই মানে কনসালটেন্সি সাথে আলোচনা যেমন করবেন, তারপরে মানে ওদেরকে কি করতে হবে, ওই বিষয়টা খোঁজ খবর নিতেও হবে। মানে যেমন আমাদের মধ্যে আমরা যেমন করি কি, আমাদের আপনি যেদিন থেকে অ্যাডমিশন নেবেন লাস্ট পাস আউট হওয়া পর্যন্ত আপনি আমাদের আন্ডারে থাকবেন। আপনার যে যা কোনো সুযোগ সুবিধা সমস্যা যা হবে আপনার আমাদেরকে বলবেন বা আপনার গার্জেনকে বলবেন, গার্জেন আমাদেরকে বলবে, আপনার ওটা আপনার ক্লিয়ার করে দেবো আমরা যা সমস্যা থাকবে। হ্যাঁ, আরেকটা আমি আপনাদের কনসালটেন্সি যেটা আছে মেডনেস্ট এডুকেয়ার, এখান থেকে আমি একটা সুবিধা দেখলাম আপনার সাথে আলোচনা করতে গিয়ে গত কয়েকদিন আগে। সেটা হলো আপনি বলছিলেন যে অভিভাবক এবং শিক্ষার্থীরা যদি চায় তাহলে তারা অগ্রিম এটা দেখে আসতে পারে, মানে ইউনিভার্সিটিটা। এই বিষয়ে বলুন। অবশ্যই আপনারা যদি ভাবেন কি আপনি আমাদের মাধ্যম দিয়ে আপনি ভর্তি করবেন, তো আপনি আরামসে আপনি যান আমাদের যে কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটিতে আপনাকে শুধু আপনি টিকিট করুন, ভিসা করুন, আপনি আমাদের কলেজেরই আপনি উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান আপনি পৌঁছে যান। ওখান থেকে আমাদের ইউনিভার্সিটি আপনাকে পিক আপ করবে। আপনি কলেজ ঘুরুন, থাকা খাওয়া সমস্ত কিছু আমাদের আপনাদের। তারপরে আপনার যদি মনে হয় কি এই কলেজটা ভালো, আপনি অ্যাডমিশন। হ্যাঁ, মানে একদম ট্রাস্ট ফিল হয়ে যাবে যখন দেখবে যে হ্যাঁ এরকম সুবিধা আছে সমস্ত আছে। প্লাস আমাদের ফার্স্ট প্রতি বছর 6 বছর আমাদের গার্জেন মিটিং হয়। এখান থেকে আপনারা 2-3 জন আপনি যেতে পারেন প্রতি বছর যাবেন, আপনি দেখবেন ওখানে আপনার পড়াশোনা কেমন আছে, আপনি ফ্যাকাল্টি ঘুরবেন, সমস্ত কিছু আপনি নিজের হাতে দেখতে পাবেন না। হয়তো হয়তো অন্য কেউ সুযোগ সুবিধার দায় কি সেটা আমার ঠিক আমার জানা নাই, না আমারও জানা নেই। জিনিসটা এটা তো একটা ভীষণ ভালো জিনিস, আমি যেটা দেখলাম যে এটা যদি সত্যি হয়, সত্যি অবশ্যই আপনি নিজে যান, আমি আপনাকে বলবো। আপনি আজকে আপনি পাসপোর্ট দেন, ভিসা আমাকে টিকিট দেন, আমি মানে পাসপোর্ট, ভিসা আর মানে যাওয়া আসা খরচটা নিজে, আপনার শুধু বাকি ওইখান থেকে যে আপনার এয়ারপোর্ট থেকে আপনার ইউনিভার্সিটি পর্যন্ত ইউনিভার্সিটি থাকা খাওয়া ঘোরা সব আমাদের, সব আপনাদের। বাহ, বিশাল একটা সুযোগ। একজনে আপনার আসা যাওয়া নিয়ে 30,000 টাকা মানে খরচ হবে। হ্যাঁ, আপনি 30,000 টাকায় আপনি দেখা যান, আপনি 30,000 টাকা খরচ করুন, আপনি 7 দিন আপনি ট্যুর করে চলুন। তাহলে এরকম সুযোগ সুবিধা তো হয় না, মানে এর থেকে ট্রাস্টেড ফিল আর কিভাবে করাবে? আমি তো এটাই পারি, আমার কাছে ট্রাস্ট ফিল করার জন্য এটাই আমার কাছে রাস্তা আছে, এটা আমি করাতে পারবো আপনাদের। আর আমার মনে হয় যে আমরা এই যে আপনাদের আজকে রঘুনাথগঞ্জের অফিসে বসে আছি জঙ্গিপুরে, তাহলে মুর্শিদাবাদের সমস্ত ছেলে মেয়েদের বিশেষ করে এটা একটা ট্রাস্টেড আর কি কনসালটেন্সি সেন্টার বলে আমি মনে করছি, যেহেতু এত সুযোগ সুবিধা আছে। তাছাড়া বীরভূম বা আশেপাশে যে মানে জেলাগুলি আছে তাদের জন্য এটা একদম ট্রাস্টেড। আর আপনার তাছাড়া আপনি স্থানীয়, আপনার এখানে মানে বাড়ি, এখানকার আপনি বাসিন্দা, সেক্ষেত্রে তো সব রকম সুবিধা আছে, যেটা হয়তো কলকাতা, দিল্লি এসব জায়গায় হয়তো অনেকে পাবেন না। আপনি বাইরে হয়েছে আপনার কোনো সমস্যা, রাত্রে যদি সমস্যা, যে কোনো সমস্যা হলো, আপনি ধরেন ফোন যদি না পান, আপনি যার মাধ্যমে করেছেন, আপনি কি করে খুঁজবেন? তাই তো। আর এটা হচ্ছে একদম আপনার বাড়ির কাছে এসে একদম খোঁজ নিয়ে। আমি তো লোকাল ছিলাম, আমি লোকাল ছেলে এখানে আছি, আমি তো আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাকে ভর্তি করতে পারবো না আমি। আর তাছাড়া আপনার সঙ্গে আজকে না হলে কালকে আপনার দেখা হবে। আর তাছাড়া আপনাদের অফিস আছে একটা এখানে, যেটা আপনার লোকাল জায়গায় আছে, তাহলে সেক্ষেত্রে তো ট্রাস্ট ফিলটা বেশি হবে আমাদের। আর অনেকেই এই জায়গাটার প্রতারণার শিকার হয়, তাই আমরা বলবো যে আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু খোঁজ নিন, দাদার সাথে কনসাল্ট করতে পারেন, আমরা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারেন। স্যার, এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 7-এ। প্রশ্নটি হলো, বিদেশ থেকে এমবিবিএস শেষ করার পর ভারতে ডাক্তার হিসেবে কাজ করতে কি কি পরীক্ষা বা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়? বিদেশ থেকে এমবিবিএস পাস করার পর এমএনসি নিয়ম অনুযায়ী আপনাকে এফএমজি এখন যেটা আছে, এফএমজি এক্সাম দিতে হবে, যেটা 28-এ আপনার নেক্সট 1 নেক্সট 2 হয়ে যাচ্ছে। সে আপনাকে নেক্সট 1 বা এফএমজি ক্লিয়ার করার পর আপনাকে 1 বছর এন্ট্রান্স করতে হবে। যেটা এখন যারা ধরুন পাস করে এসছে যারা, তারা এফএমজি দিচ্ছে, 1 বছর এন্ট্রান্স করছে, এন্ট্রান্স করার পর আপনি রেজিস্টার্ড ডাক্তার হয়ে যাচ্ছে। যেটা 28-এর পর আপনার নেক্সট 1 দিতে হবে, তারপর নেক্সট 2 দেওয়ার পর আপনি রেজিস্টার্ড ডাক্তার হতে পারবেন। আচ্ছা, মানে এফএমজি ওটা করতে হবে। হ্যাঁ, এফএমজি ক্লিয়ার করতেই হবে বিদেশ থেকে পড়াশোনা করতে, যেটা আপনার 2028-এ হয়তো নেক্সট 1 নেক্সট 2 হয়ে যাবে। আমরা পূর্বে আলোচনা করলাম, তাই তো? অবশ্যই। কোয়েশ্চেন নাম্বার 8, বিদেশে পড়াশোনার সময় শিক্ষার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি এবং সেগুলো কিভাবে মোকাবিলা করা যায়? প্রথমত হচ্ছে ওখানে ভাষা একটা সমস্যা হয়, তারপরে হচ্ছে ওখানে নতুন সংস্কৃতি, আমাদের ইন্ডিয়ান সংস্কৃতির সঙ্গে এই সংস্কৃতি একটু আলাদা হয়, আলাদা। আচ্ছা, তার পরিবার থেকে একটু দূরে থাকা, এইসব একটু সমস্যাগুলো হয়। হ্যাঁ, ভাষা তো একটা আপনার পড়াশোনা একটু, যে আপনি লেভেলে পড়াশোনা করেছেন, মেডিকেল লাইন একটু টাফ লাইন, একটু মানসিক চাপ পড়ে, সেক্ষেত্রে আপনাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। শিক্ষকদের যারা ইউনিভার্সিটি প্রফেসর থাকবেন তাদের সঙ্গে
ভালো সম্পর্ক রেখে পড়াশোনা করে কোনো কিছু সমস্যা থাকলে ওনার সঙ্গে কথা বলবেন। এইভাবে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে হবে ওখানে। অটোমেটিক তখন ওটা খাপ খাওয়ানো হয়ে যাবে, অটোমেটিকই হয়ে যাবে ওখানে। তো প্রথম কিছুদিন সমস্যা হয়, যে কোনো জায়গা আপনি যাবেন সেখানে সমস্যা হবে। আর তাছাড়া আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের বাঙালিদের ভারতের আমাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাষা আছে, তো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ জানা থাকলে অনেকটা সুবিধা পাওয়া যায়, আশা করা যায়। হ্যাঁ অবশ্যই, ইংলিশ না জানলে তো হবেই না, তাই না? আমাদের যে কলেজগুলো আছে মানে ইউনিভার্সিটি গুলো আছে সমস্ত আপনার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হয়। হ্যাঁ, তবে তারপরেও ইংলিশ জানা থাকলেও মানে ওই যে বাংলা ভাষায় কথা বলে আমরা অভ্যস্ত বা হিন্দি ভাষায় কেউ কথা বলে অভ্যস্ত, তাদের একটু প্রথম একটু তো মানে খাপ খাওয়ানোর জন্য সময় প্রয়োজন আছে, তাই না? আমরা যে আমাদের সঙ্গে যে আপনার অ্যাডমিশন নেন, আপনি যেখানে ভর্তি হবে আপনি মিনিমাম 100 বানাতে জানেন কই তামদাদমসি হবে আপনি 100 বানাতে হবে বাঙালি গান বোঝায় মানে ওটা আপনি উজবেকিস্তান মানে উজবেকিস্তানটা তাহলে আপনার বলতে চাইছেন সব থেকে ভালো মধ্যে উজবেকিস্তানও ভালো, আপনার কিরগিজস্তানও ভালো। হ্যাঁ, ভালো সমস্ত আপনি সব থেকে বেশি 1 নম্বরে কোনটাকে রাখবেন পড়াশোনার ক্ষেত্রে? এখন কিরগিজস্তান অবশ্যই 1 নম্বর মানে আমার মতে। হ্যাঁ, প্লাস এখন উজবেকিস্তান এখন নতুন জায়গা আস্তে আস্তে উঠছে, ওটাকে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আমার জানার মতে উজবেকিস্তানে অনেক ছেলে মেয়ে বাঙালি আছে, মানে এমবিবিএস বলে না, অনেক কাজের সাথে যুক্ত আছে। হ্যাঁ, কিরগিজস্তানেও আছে সব। কাজাকিস্তানে হতো, কিন্তু কাজাকিস্তান এখন আপনার 7 বছর করে দিয়েছেন। আর আপনার কিরগিজস্তানে 5.5 বছর, উজবেকিস্তানে 6 বছর। যাই হোক, আশা করি মানে বিদেশে গিয়ে পড়ার বিষয় নিয়ে আমরা একটা বিষয়ে অবগত হলাম, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। তো প্রিয় বন্ধুরা, ল্যাঙ্গুয়েজ ও ভাষা এটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি ইংলিশ বিশেষ করে আমাদের আয়ত্তে না থাকে তাহলে আমরা পুরো ওয়ার্ল্ডেই যে কোনো ক্ষেত্রে, সেটা জব হোক বা পড়াশোনা হোক, আমরা পিছিয়ে পড়বো। তাই আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, আমাদের স্পন্সর ইউনিক ইংলিশ স্পোকেন সেন্টার অর্থাৎ ইউএসসি, আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি অনলাইন কোর্স। আপনারা যারা অফলাইনে আসার সুযোগ আছে তারা অবশ্যই অফলাইন কোর্স করতে পারেন এবং তার সাথে অনলাইনেও যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কোয়েশ্চেন নাম্বার 9, বর্তমানে বিদেশে এমবিবিএস নিয়ে সবচেয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ কি? বর্তমানে সবচেয়ে বেশি ভুল ধারণাটা হচ্ছে কি, বিদেশে বা অ্যাব্রোডে এমবিবিএস করলে আপনার পড়াশোনা ভালো হয় না, বা ওখান থেকে পড়াশোনা করলে ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হওয়া যায় না, মানে একটা ধারণা আছে যে হয়তো সরকারি ভাবে যারা করলো তারা হয়তো ভালো ডাক্তার হবে, এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু এই জিনিসটা ধারণাটা ভুল, কারণ আপনি যদি সঠিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, সঠিকভাবে পড়াশোনা করেন, আপনি বিদেশে কেন, আপনি ইন্ডিয়াতেও যদি আপনি সঠিকভাবে পড়াশোনা না করেন, আপনি ডাক্তার হতে পারবেন না। হ্যাঁ, র্যাঙ্কটা হয়তো আমি করে নিলাম, তারপরে এবার আমি দেখা গেল যে আমার মধ্যে একটা অ্যাটিটিউড চলে এলো যে আমি তো চান্স পেয়ে গেছি সরকারি ভাবে, তাহলে আমাকে সেরকম একটা এফোর্ট দিতে হবে না, বা হয়তো কোনো রকম করলেই হলো, তাহলে তো আমি আর ভালো ডাক্তার হতে পারবো না। অনেকজন ওইটার রাস্তা, যেটা আমরা বলি বাংলায় পরিচালনা করে রাস্তা ভাটকে যাওয়া আমরা বলি। হ্যাঁ, আমরা পথভ্রষ্ট যেটা হয়ে যায়। পড়াশোনা বিদেশে গেলাম, আমার তো কেউ গার্জেন নেই, না, আমি কি করি, পড়াশোনা করি না করি, ঘুমাই, সিনেমা দেখি, যাই করি। হ্যাঁ, তো পড়াশোনার ক্ষেত্রে অনেক এই জিনিসগুলো মানুষের মধ্যে চলে আসে স্টুডেন্টের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আসে, আমার ক্ষেত্রেও এসেছিল, স্পোর্ট ক্ষেত্রে আসে ওটা। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে, তাই জন্য এই জিনিসটা নাকি শুধুমাত্র বিদেশে, ইন্ডিয়া ক্ষেত্রেও সেম জিনিসটা আসে। সেহেতু আপনাকে পড়াশোনা আপনাকে ঠিকঠাক রাখতে হবে, আপনাকে নিজের গাইডলাইন তৈরি করতে হবে, আপনাকে ভেবে নিতে হবে যে আমার লক্ষ্য হচ্ছে এমবিবিএস ডাক্তার হওয়া। হ্যাঁ, আমি একটা বিশাল কিছু অর্জনের জন্য এসেছি, সেটা পূরণ করতে হবে। সেটা আপনার ইন্ডিয়ার ক্ষেত্রে হতে পারে, বিদেশি ক্ষেত্রে। হ্যাঁ, সেটা সরকারি হোক বেসরকারি হোক, উভয় ক্ষেত্রে মোট কথা ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে যে আমি একটা লক্ষ্য পূরণের জন্য মানে এক জায়গা থেকে আরেক জায়গা বা এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি এমবিবিএস করছি, তাহলে আমার সময় কি করলে হবে না, অপচয় করলে হবে না। বা অনেকে আবার স্ট্যাটাস নিয়ে মেতে যায়, সেই স্ট্যাটাস দেখানো এগুলো থেকে বিরত থাকতে হবে, তাই তো স্যার? হ্যাঁ অবশ্যই, এখন বাইরে গেছি, ঘোরাঘুরি, এগুলো ব্যাপারটা চলে আসে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে নিজেকে তৈরি করে যেন নিজেকে সঠিক জায়গায় রাখতে হবে আপনাকে। আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই যে র্যাঙ্কটা ডিপেন্ড করছে যে সরকার একটা নির্দিষ্ট পরিমাণে সংখ্যা রেখেছে আসন, যে এত সংখ্যক ছেলে মেয়েদেরকে তারা কি করবে, মানে সরকারি ভাবে এমবিবিএসটা করাবে। এবার সেই র্যাঙ্ক মানে ছাড়াও বাকি স্টুডেন্ট গুলো তো তার মানে এই না যে ট্যালেন্টেড না, অবশ্যই তারা যথেষ্ট ট্যালেন্টেড। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, একটা বছর অনেকে ভাবে যে আমি যেহেতু র্যাঙ্ক কম এসছে, পরবর্তী বছরে হয়তো আরেকবার চেষ্টা করে দেখি, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি মতামত, ওটা কি করা উচিত নাকি ওকে প্রাইভেটে যাওয়াটাই বেটার বলে আপনি মনে করেন? যদি আপনার মার্কসটা একটা ধরেন কেউ লাস্ট আমাদের যেটা র্যাঙ্ক অনুযায়ী ধরেন যে লাস্ট মার্ক ধরুন সাপোজ ধরুন 510 এসছে, হ্যাঁ,
সে ধরুন কেউ 509 পেয়েছে, তাই বলে ওই খারাপ স্টুডেন্ট? হ্যাঁ, কোনোদিনই খারাপ স্টুডেন্ট না, ও যথেষ্ট ভালো স্টুডেন্ট। যথেষ্ট ভালো যেহেতু আমাদের সিট সংখ্যা ভারতে কম বলেও চান্সটা পাইনি। পাইনি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওকে আমরা রেফার করবো কি তুমি আরেকবার ট্রাই করো। আরেকবার ট্রাই করতে পারে, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ, একটা 100 বছর বছর নষ্ট হচ্ছে। মানে অনেক বিষয় একটা। কিন্তু আপনি ধরুন পাচ্ছেন হ্যাঁ। কোয়ালিফাই মার্ক, যেটা আমার আমাদের কনফিডেন্স আছে বা আমার ইচ্ছে আছে, ওইভাবে করতে করব। পারেন। কিন্তু বাইরে পড়তে গেলেও আপনাকে শুধুমাত্র আপনার মার্কস তো লাগে না, মার্কসের সঙ্গে আপনার আর্থিক অবস্থারও দেখতে হবে। দেখতে হয়। হ্যাঁ, কারণ একটা যে কোনো পরিবারের ক্ষেত্রে 35 লাখ 40 লাখ খরচ করাটা একটা চাপের বিষয়। অনেক অ্যামাউন্ট একটা। হ্যাঁ। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কি আপনি এই টাকাটা আমি বেয়ার করতে পারবো, হ্যাঁ হ্যাঁ, প্লাস আপনার মার্কস ধরুন এসছে, কোয়ালিফাই করেছেন, সেহেতু আপনাকে ইয়ার নষ্ট না করাটাই বেটার হবে অপশন আপনার জন্য। আর যদি আপনার কাছে অপশন না থাকে কি আমি এত টাকা খরচ করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আপনাকে পড়াশোনা ভালোভাবে করতে হবে এবং ট্রাই করতে হবে। আমার লক্ষ্য রাখতে হবে একটা কি আমি এমবিবিএস এ করে আমি ডাক্তার হবো। হ্যাঁ, এটাকে আমি ক্র্যাক করবো একদম। আপনি সেকেন্ড অপশন রাখলে হবে না, আপনার অপশন থাকবে আপনার লাইফের একটাই এম, আমি ডাক্তার হব। হ্যাঁ, তার জন্য আপনাকে যেভাবে পরিশ্রম করা প্রয়োজন আপনি পরিশ্রম করুন। আর যে ভাবেন কিনা আমার দ্বারা এত পরিশ্রম করা সম্ভব না, আমার টাকাও আছে, আমার 5 মার্ক কোয়ালিফাই মার্কটা পেয়েছি, আপনি তাহলে বিদেশে বা ইন্ডিয়াতে আপনি প্রাইভেট কলেজগুলো আছে, আপনি অ্যাডমিশন নিতে পারেন। কিন্তু এখানে স্যার আমি আরেকটা প্রশ্ন করব, সেটি হলো ছেলে মেয়েদের নিট পরীক্ষা মানে অনেকে দেওয়ার পরে যখন রেজাল্টটা বের হয়ে আসে, তখন কি হয়, দেখা যায় ছেলে মেয়েটা একদম রেজাল্ট খারাপ করে, মানে ধরুন 25% বা 30% এরকম একটা স্কোর করে, বুঝতে পারছেন? মানে কোয়ালিফাই করতে পারে না আর কি। হ্যাঁ। তাহলে আমি বলবো যে ওই সমস্ত স্টুডেন্টরা, তাদের কি এমবিবিএস টা তার পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নেওয়াটা কি উচিত হবে? এখানে আরেকটা বিষয় যেটা আমি বলছি, অনেক অভিভাবক, মানে আমি একজনের সাথে আলোচনা করলাম, এক শিক্ষকের সাথে, ওনার স্টুডেন্ট ফিজিক্স পড়ান, তো ওনার স্টুডেন্টের কথা আমাকে বললো, ছেলের মানে ইচ্ছা আছে অন্য কিছু, ছেলেকে এবার ওর বাবা কি করছে, ফোর্স করছে কোনো একটা বিষয়ে, তাহলে সেটা হচ্ছে এমবিবিএস। তো এবার সেক্ষেত্রে সে তার ট্যালেন্টটা তুলে ধরতে পারছে না, এইসব ক্ষেত্রে কিছু হয়। আবার কিছু স্টুডেন্ট থাকেই যে যাদের হয়তো এলিজিবিলিটি এখানে নেই, হয়তো অন্য কিছুতে ট্যালেন্ট বেশি আছে, কিন্তু ওই এমবিবিএস একটা ডাক্তার হবো, একটা মানে স্ট্যাটাস তৈরি হবে, এরকম একটা ভাব। এই ধরনের স্টুডেন্টদের জন্য বা এই ধরনের অভিভাবকদের ছেলে মেয়েদের জন্য আপনি কি বলবেন? প্রথমত যদি আমার মধ্যে এমবিবিএস করার ইচ্ছা শক্তি না থাকে, হ্যাঁ, আপনি আমাকে জোর জুলুম করে যদি আপনি আমাকে ভর্তিও করিয়ে দেন, হ্যাঁ, তাহলে আমি যদি বাই চান্স ডাক্তার হয়ে যাই কোনো কারণবশত, হ্যাঁ, কিন্তু ভালো ডাক্তার হতে পারবো না, না, কারণ আমার ইচ্ছা শক্তি নেই। না, সেহেতু পরিবার, আমি গার্জেনকে এটাই বলবো কি ছেলেদের কথা আগে জানুন আপনি। শুধু স্ট্যাটাস দেখলে বা আমার ছেলে ডাক্তার হয়ে গেছে এইসব জিনিসগুলো না ভেবে ও কি চাইছে সেটা আপনাকে একটু প্রাধান্য দেওয়া উচিত। উচিত একদম। ও যদি সত্যিকারের ডাক্তার হতে চায়, তা আপনি ওনার জন্য সমস্ত কিছু করুন। ওর যে অন্য কিছু, ওই যে ইঞ্জিনিয়ারিং হতে চায় বা আরো কিছু রাস্তা আছে, হ্যাঁ, সেগুলো যদি করতে চায় আপনি ওর সাপোর্ট করুন। ওর বিরুদ্ধে যে না, আমাদের মতে হচ্ছে কি আপনি ওর বিরুদ্ধে যেন না, আপনি ওকে সাপোর্ট করুন। ওই কি বলতে চাইছে, ও কি হতে চাইছে, আপনি সাপোর্ট করে দেখলেন, ও অবশ্যই ভালো থাকবে। ভালো। আর যদি অবশ্য ভুল রাস্তা থাকে, সেটা অবশ্যই আপনি ওকে হ্যাঁ, মা বাবার ওটা দায়িত্ব করে আপনি সঠিক রাস্তা নিয়ে আসতে হবে আপনাকে। আর আমাদের ইন্ডিয়াতে এই বিষয়টা আমি সচরাচর দেখি যে ছোটবেলা থেকেই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ মানে ফিক্স করে দেওয়া হয়, মানে জন্ম নেওয়ার পর থেকে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে লয়ার হবে, এগুলো। কিন্তু আমি বলবো প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তিরা এই জায়গাটাকে আমরা সমর্থন না করলে, অনেক শিক্ষিত ব্যক্তি কিন্তু এই বিষয়টা নিয়ে তাদের ছেলে মেয়েদের সাথে এরকমটাই করে। আমিও আপনার সাথে একমত যে কোনো বিষয়ে আপনার ছেলের বা আপনার মেয়ের ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটাকে খুঁজে বার করুন। আর এই বিষয় নিয়ে আমাদের প্রথম পডকাস্টে আমাদের আবু তালেব স্যার আলোচনা করেছেন, বিষয়টি খুব ভালোভাবে আপনারা দেখতে পারেন, যে আপনার ছেলের ইন্টারেস্টটা দেখতে হবে আপনাকে অবশ্যই, যে সে কি হতে চায়। শুধু আপনার ইচ্ছা বলেই আপনি তৈরি করে দিলেন, এরকমটা করলে হবে না। আর সবার উপরে আপনার ছেলেকে মানুষের মতো একজন মানুষ তৈরি করুন। তো স্যার, আমরা এবার চলে যাব শেষ প্রশ্নের দিকে, অর্থাৎ 10 নম্বর প্রশ্নের দিকে। প্রশ্নটি হলো, যে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিদেশে এমবিবিএস করার স্বপ্ন দেখছে, তাদের এবং তাদের অভিভাবকদের জন্য আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ কি? শুধুমাত্র কম খরচ দেখলে হবে না। আমরা শুধু ভাবে কি বাইরে গেলে কত টাকা খরচ হবে না হবে এটা দেখি আমরা। হ্যাঁ, আপনাকে খরচটা দেখতে হবে। আপনার যে বিশ্ববিদ্যালয়টি আপনি চুজ করবেন সেটা এমএনসি বা এমএনসি দ্বারা অ্যাপ্রুভ কিনা আমাদের, ঠিক আছে, এগুলো সব ভালোভাবে যাচাই করবেন। অভিজ্ঞ এবং বিশ্বস্ত যারা কনসালটেন্সি আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। সমস্ত কিছু আপনার যে খরচগুলো আছে সেটা নিয়ে জানবেন, পরিষ্কারভাবে জানবেন। কোর্স ফি কত, হোস্টেল ফি কত, আনুষঙ্গিক খরচ কত, এগুলো সব জানবেন।
প্লাস হচ্ছে আপনার ভবিষ্যতে আপনাদের কিভাবে সাহায্য করবেন। আমি তো অ্যাডমিশন তো করিয়ে দিলাম অন টাইম, তারপরে আপনি আমার ছেলেকে বা আমার মেয়েকে আপনি বিগত 6 বছর যে আপনার সঙ্গে পড়াশোনা করবে বিদেশে, আপনি কতটা ওনার হেল্প করবেন বা কিভাবে হেল্প করবেন আপনারা, সেই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। আর শিক্ষার্থীদের জন্য একটাই, আপনি বাইরে পড়াশোনা, বিদেশে পড়াশোনা করতে গেলে আপনাকে পড়াশোনা করতেই হবে। আপনাকে সঠিকভাবে পড়াশোনা করবেন, পরিশ্রম করবেন, আপনি অবশ্যই সফল ডাক্তার হতে পারবেন। এটাই আমার আপনার কাছে পরামর্শ, আপনাদের কাছে, অভিভাবক এবং শিক্ষার্থীর জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে আলোচনা করে। তাহলে আমাদের দর্শকরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছে আমাদের আলোচনার শেষে যে এমবিবিএস এর মতন একটা মানে মূল্যবান এবং ভীষণ জটিল একটা ডিগ্রি বলতে পারা যায়। এইরকম একটা ডিগ্রি শুধু করা না, এই ডিগ্রিটাকে করতে গিয়ে সঠিক দিশা কি উচিত, মানে কি হওয়া উচিত, কিভাবে করা উচিত, তারপরে সরকারি বেসরকারি কি রকম ভাবে আমরা ডিসিশন নিব, কার সাথে কনসাল্ট করব, এই বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবং তার সাথে কিভাবে এমবিবিএস কোর্স করতে গিয়ে অনেক শিক্ষার্থী ও অভিভাবক প্রতারণার শিকার হচ্ছে, সে বিষয়টাও আমরা তুলে ধরেছি এবং সেটার সমাধান নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আমাদের অভিভাবকদের এবং শিক্ষার্থীদের উভয়ের আমাদের পডকাস্ট খুব ভালো লেগেছে। তাই আমরা আরেকবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমাদের পেজগুলো, ফেসবুক পেজগুলো ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যে কোনো বিষয়ে আপনাদের কোনো কিছু জানার বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য যদি অনুরোধ করেন, তাহলে আমরা চেষ্টা করব সেই বিষয়টাকে তুলে ধরার এবং ওই বিষয়ের জন্য অভিজ্ঞ অতিথিকে আমরা ইনভাইট করে সেই বিষয় নিয়ে আলোচনা করার। তাই প্রত্যেকেই বলবেন যে আপনারা কোন বিষয়ে পরবর্তী আলোচনা, অর্থাৎ 3 নম্বর পডকাস্ট বা তার পরবর্তী পডকাস্টগুলো চান। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন।